17 বছর পর যুক্তরাজ্য থেকে ফিরে তিনি যখন এয়ারপোর্টে দেশের মাটি ছুঁয়েছিলেন, দলমতহীন মানুষকেও স্পর্শ করে তা। এরপর যখন চড়ে বসলেন বাসে, সবাই অবাক হয় আরেকবার। বাংলাদেশের রাজনীতিতে দলীয় প্রধানরা কেউই এর আগে এভাবে বাস ব্যবহার করেননি। সেই যে শুরু করলেন একের পর এক অভিনবত্ব দেখিয়ে চলেছেন তারেক রহমান। দেশে এসে একবারের জন্য কোনো প্রতিশোধমূলক বক্তব্য দেননি, বহিঃপ্রকাশ ঘটেনি পুঞ্জীভূত ক্ষোভের। ভোটের মাঠে নামলে প্রতিপক্ষের সমালোচনা করতেই হয়, তিনিও করেছেন, কিন্তু কোনো দল বা নেতার নাম উল্লেখ করেননি, বরং সবসময় দেশের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন এবং প্রগতিশীল পরিকল্পনার কথা তুলে ধরেছেন। ভোটারদের সঙ্গে সংলাপ, বিরোধীদের সঙ্গে সংলাপ এবং সিনিয়র নেতাদের সম্মান সবই রেখেছেন। নির্বাচনের প্রচারণায় মঞ্চে মানুষকে ডেকে কথা শুনেছেন, রাস্তায় সাধারণ নাগরিকের মতো সিগন্যাল মেনেই চলেছে তার গাড়ি। নির্বাচনের আগের 1.5 মাসে দেশের বিভিন্ন প্রান্তে তিনি 64টি জনসভা করেছেন। জেলা ও উপজেলায় মানুষের সঙ্গে দেখা করেছেন, তাদের সমস্যা ও আশা শুনেছেন। নির্বাচনে জয়ের পর আনন্দ উৎসব পালনে কড়াভাবে বারণ করেন। শুধু তাই নয়, জেতার পর নজিরবিহীনভাবে প্রতিপক্ষের বাড়িতে গেছেন, তাদের সঙ্গে বসে কথা বলেছেন। তারেক দেখিয়ে দিয়েছেন ক্ষমতা অর্জন মানে সংলাপ, সৌজন্য এবং দেশের জন্য দায়বদ্ধ আচরণ। প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তারেক রহমান যে কয়েকটি প্রশাসনিক ও ব্যক্তিগত আচরণগত সিদ্ধান্ত নিয়েছেন, সেগুলো বহুদিনের প্রচলিত সংস্কৃতিকে চ্যালেঞ্জ করেছে। ভিভিআইপি প্রোটোকলে বড় পরিবর্তন আনা হয়েছে। প্রধানমন্ত্রীর গাড়িবহর সীমিত থাকবে মাত্র 4টি গাড়িতে, যেখানে আগে 12 থেকে 14টি গাড়ির বহর চলত। ভিভিআইপি চলাচলের সময় পুলিশ আগের মতো সড়ক বন্ধ করবে না। ভিভিআইপি প্রোটোকলেও বড় পরিবর্তন আনা হয়েছে। প্রশাসনকে ব্যক্তিকেন্দ্রিকতা থেকে প্রাতিষ্ঠানিক কাঠামোর দিকে ফিরিয়ে আনতে অধিকাংশ মন্ত্রিসভা বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ে নয়, সচিবালয়ে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য শনিবারও কাজ করবেন প্রধানমন্ত্রী। দীর্ঘসূত্রতা ও ফাইল জটের অভিযোগে ক্লান্ত প্রশাসনে এটি গতি আনার প্রতিশ্রুতি। তারেক রহমান ঘোষণা দিয়েছেন, মন্ত্রীরা আর বিলাসবহুল সরকারি গাড়ি ব্যবহার করবে না। তারা সাধারণ সাদা টয়োটা গাড়িতে চলবেন এবং নিজেদের ব্যক্তিগত পরিবহন ব্যবস্থাই ব্যবহার করবেন। আসলে প্রায় 1.5 যুগে যুক্তরাজ্য থেকে তার নিজের মধ্যে এসেছে অনেক পরিবর্তন। বিএনপির সবশেষ শাসনামলে বিতর্কে জড়ালেও এখন সেই তিনি কেবল দল না, দেশের ভরসা হয়ে উঠেছেন। বিদেশে থাকার কঠিন এই সময়টায় অতীত নিয়ে যেমন নতুন করে তিনি ভেবেছেন, তেমনি পশ্চিমা দুনিয়ার রাষ্ট্র কাঠামো দেখেছেন কাছ থেকে। দেশে ফেরার পর তার নেতৃত্ব এবং বক্তব্যে দেখা যাচ্ছে সংযম, পরিকল্পনা এবং প্রগতিশীলতা। দেশে ফেরার আগে পরিস্থিতি ছিল কঠিন, নেতৃত্বের শূন্যতা, উগ্র ধর্মীয় রাজনীতি, স্বাধীনতা বিরোধীর উত্থান, নারীদের উপর সামাজিক ও রাজনৈতিক চাপ, সব মিলিয়ে দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশ ছিল অস্থিতিশীল। সেই সময় দেশের বরেণ্য সম্পাদকরা তারেকের ডাকে সাড়া দিয়েছেন। তারা বলেছিলেন, এখন নতুন নেতৃত্ব দরকার, যে শুধু দলের নয়, দেশেরও দায়িত্ব নিতে জানে। এই প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয়, দেশে ফেরার সময় তারেক শুধু দল নয়, দেশের আশার প্রতীক হিসেবেও প্রত্যাশিত ছিলেন। আহমেদ ছফার বহুল আলোচিত যদ্যপি আমার গুরু বইতে কীর্তিমান জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেছিলেন, ইতিহাস শেখ সাহেবরে স্টেটসম্যান ওইবার একটা সুযোগ দিছিল, তিনি এইটা কামে লাগাইবার পারলেন না। ইতিহাস সবাইকে সমান সুযোগ দেয় না, কাউকে কাউকে দেয়, সুযোগ দেয় স্টেটসম্যান বা রাষ্ট্রনায়ক হওয়ার। কেউ সেটা ধারণ করতে পারেন, কেউ বুঝে ওঠার আগেই জলাঞ্জলি দেন সব সম্ভাবনা। তারেক রহমানের সামনে স্টেটসম্যান হওয়ার সে সুযোগ এসেছে। সেটা কি তিনি সরকার প্রধান হিসেবে হবেন, নাকি দলীয় প্রধান হিসেবে হবেন, নাকি সব ভূমিকা একত্র করে হবেন, সেটাই দেখার বিষয়। হাতে কাজের তালিকা শেষ হবে না। রাজনীতি ও রাষ্ট্রনীতি ঠিক করতে হবে, সংস্কার করতে হবে, বিচার করতে হবে, অর্থনীতির চাকা ঘোরাতে হবে, স্বাস্থ্য ও শিক্ষা ব্যবস্থায় হাত দিতে হবে, উন্নয়ন করতে হবে, নারীর জন্য সুরক্ষিত সমাজ নিশ্চিত করতে হবে, আবহমান বাংলার সংস্কৃতিকে ঠিকঠাক চলতে দিতে হবে, ধর্মীয় ও জাতিগত প্রান্তিক গোষ্ঠীর জন্য অনুকূল পরিবেশ রাখতে হবে, বিরোধীদের মতকে জায়গা করে দিতে হবে, দেশ বিদেশের সম্পর্ক ঠিক করতে হবে এবং সর্বোপরি রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে হবে। এমন অবস্থায় তারেক রহমান কি দেশের ত্রাতা হয়ে উঠতে পারবেন?